এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমাদের কলেজে এমন কোনো দিন হয়নি কারোর সাথে। আমার এই কলেজের প্রথম থেকে কলেজ লাইফের শেষ পর্যন্ত এই সব কিছু দেখিও নি আমরা। বিশ্বাস করুন আভান, আমি একটাও মিথ্যা বলিনি আপনাকে। যা বলেছি সব সত্যি বলেছি। আচ্ছা, ধরে নিলাম তোমার সব কথা সত্যি, তাহলে সেই লোকটা যাবে কই এত তাড়াতাড়ি? তুমি নাকি সাথে সাথে বেরিয়ে এসেছিলে? সেটাই তো, আমি আপনাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি লোকটাকে। আচ্ছা চলো তো ওই রুমে গিয়ে দেখি, আর সেই সাথে আশপাশও খুঁজে দেখবো। না না না, ওই রুমে আমি আর যাব না। যদি আবার ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। আরা কিছুটা ভরসা পেল আভানের কথাতে, তাই আভানের পিছু পিছু পুনরায় ওই রুমটাতে গেল। কিন্তু রুমে গিয়ে দেখলো কেউ নেই, না আশেপাশে কেউ আছে। আভান এবার আরাহার দিকে তাকিয়ে পড়ল। দেখলে তো কেউ নেই এখানে। তোমার মনের ভুল হয়তো বা, কিন্তু আমি স্পষ্ট আমার হাতে টান অনুভব করেছিলাম। তাহলে সে কথায় যে তোমার হাত টান দিয়েছে, কই এখানে তো কেউই নেই। এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না। আরা প্রথমে আভানের কথা না মানলেও পরে নিজের ভুলের ভুল ভেবেই ধরে নিল। এটা আর মাথা ঘামালো না আরাহা। আরাহার মন থেকে তখনের ওই ঘটনা দূর করার জন্য কিছু একটা ভেবে আভান বলল, আইসক্রিম খাবে আরহা? চলেই যাচ্ছিল আরাহা, এমন সময় পেছন থেকে আভানের এই কথা শুনে থমকে দাঁড়ালো। বিস্ময় নিয়ে ফিরে তাকালো আভানের দিকে। যে আভান আগে ওর সাথে কথা বলতো না, এড়িয়ে চলতো, আর সেই আভান ওর সাথে এত কথা বলছে। ভাবতেও অবাক লাগছে আর সেই সাথে আনন্দও হচ্ছে বইকে। আরাহাকে চুপচাপ আভানের দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আভান দুষ্টুমির ছলেই বলল, আই নো, আজ আমাকে অনেক সুন্দর লাগছে, তাই বলে এভাবে হা করে তাকিয়ে থাকবো আমার দিকে আরহা? আভানের এমন কথাতে ভীষণভাবে লজ্জা পেল আরাহা। দ্রুত আভানের দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে নিচের মেঝের দিকে তাকিয়ে রইল আরাহা। আরাকে এমনভাবে নাস্তানুবোধ করতে পেরে ভীষণ হাসি পেল আভানের। হাসি থামিয়ে আবার আরাহাকে বলল, আমি কি একটু আগে কিছু বলেছিলাম তোমায়? হ্যাঁ হ্যাঁ, কি যেন বলেছিলেন? হ্যাঁ, বলেছি যে আইসক্রিম খাবা কিনা। এই গরমে আইসক্রিম খাওয়াই যায়। আচ্ছা, তুমি ওই পিছনের ওই লেকের পাড়ে গিয়ে বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। আভানের কথা মতো আরাহা লেকের কাছে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হলো। লেকের কাছে গিয়ে দেখলো পাশে বসার জন্য জায়গাও আছে। পাশে আছে বিভিন্ন ফুলের গাছ। ফুলের কারণে চারপাশ সুগন্ধময় হয়ে উঠেছে। সব মিলিয়ে বেশ সুন্দর পরিবেশটা। আসলেই আরাহাদের কলেজটা অনেক সুন্দর। কলেজের পেছনের দিকে যে এত সুন্দর ছোটোখাটো লেক আছে তা জানতো না আরাহা। আজ আভানের কথাতেই জানতে পারল সে। আসলে কলেজের সিনিয়র স্টুডেন্ট তো আভান, সেই জন্যই হয়তো কলেজের খুঁটিনাটি সবই জানে। আভানের কথা ভাবতেই মুখে হাসি ফুটে উঠল আরাহার। আজ ভীষণ খুশি যে সে। ইতিমধ্যে আভান চলে এলো হাতে দুটো কোন আইসক্রিম নিয়ে। কাছে আসতেই আরাহাকে এমন ভাবুক কবি হয়ে বসে থাকতে দেখে বলল, এই যে নিন আপনার আইসক্রিম। আভানের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আরাহা। আভানের দিকে তাকাতেই হাত বাড়িয়ে আইসক্রিম এগিয়ে দিল আভান। আরাহা তার সদরে গ্রহণ করলো। আইসক্রিম খেতে খেতে আরাহার পাশে বসলো আভান, তবে সেটা বেশ দূরত্ব বজায় রেখে। আরাহার দৃষ্টিগোচর হলো না ব্যাপারটা। এটা দেখে মুচকি হাসলো সে। আভানের এই গুণগুলো ভীষণ ভালো লাগে তার। অন্য সবার থেকে আলাদা মনে হয় আভানের আরাহার। দুজনেই চুপচাপ বসে আছে লেকের পাড়ে, যে যার মতো আইসক্রিম খাচ্ছে আর প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করছে। কেউ কারোর সাথে কথা বলছে না। আরাহা একবার আইসক্রিম খাচ্ছে তো আর একবার আভানের দিকে তাকাচ্ছে, তবে আভান একবারও আরাহার দিকে তাকালো না। সে তো আইসক্রিম খাওয়াতেই ব্যস্ত। এটা দেখে আরাহার খারাপ লাগলো বেশ। হাঁসফাঁস করছে আভানের সাথে কথা বলার জন্য, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। আরাহাকে এমন করতে দেখে আভান হয়তো বুঝতে পেরেছে আরাহার অবস্থা, তাই বলল, কিছু কি বলবা আরহা? হ্যাঁ হ্যাঁ, মানে না। কি বলবে আরাহা ভেবে পাচ্ছে না, তাই এসব আবোল তাবোল বলতে শুরু করলো। আরাহাকে এমন করতে দেখে আভান শব্দ করে হেসে দিল। আরাহা কখনো আভানকে এভাবে হাসতে দেখেনি, সব সময় গম্ভীর মুখেই দেখেছে। আরাহাও ফিক করে হেসে দিল আভানের হাস্যোজ্জ্বল মুখখানা দেখে। অনেক কষ্টে এবার হাসি থামিয়ে আভান বলল,
এতদিন জানতাম তুমি অনেক স্পষ্টভাবে কথা বলো, কিন্তু আজ দেখলাম তুমি তোতলামো করছো। তুমি যে তোতলা তা আমি জানতাম। তোতলা 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 রাখা। বলেই আরও এক দফা হাসতে লাগলো আভান। আভানের আগের হাসি আরাহার ভালো লাগলেও এবারের হাসি দেখে ভালো লাগা তো দূরের কথা, ভীষণ রাগ হলো ওর। মানে কি, ইনডাইরেক্টলি আরাহাকে তোতলা বলে অপমান করলো আভান? এসব ভেবে আরও বেশি রাগ হলো আরাহার। এবার বেশ রাগ নিয়েই আরাহা বলল, আপনি কি আমায় ইনডাইরেক্টলি অপমান করলেন? আরে না, অপমান কেন করতে যাব, জাস্ট মজা করলাম। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? বলো, কি বলবা? আজকে কোনো বিশেষ দিন নাকি? না মানে আপনি এত হাসি খুশি যে এতদিন গম্ভীরভাবেই থাকতেন, আমি কোনোদিন আপনাকে হাসতেই দেখিনি। আর আজ আপনি এত হাসছেন, দেখেও ভালো লাগলো। আরার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আভান বলল, আমি তো হাসি খুশি ছিলাম, কিন্তু হঠাৎই কেমন যেন হয়ে গেলাম সময়ের ব্যবধানে। কিন্তু কেন? তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, আমার সম্পর্কে এত জেনে তোমার কোনো কাজ নেই। কি যেন বললে একটু আগে, আজ কোনো বিশেষ দিন কি না? হ্যাঁ, তো বিশেষ দিনই বটে। কি জানতে পারি? আরে, আমাদের কলেজের আজ রিইউনিয়ন। আমরা সব সিনিয়র স্টুডেন্টরা আবার একত্রিত হতে পেরেছি, এটাই অনেক। আমি এই বিশেষ দিনের কথাই বলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে যাওয়া যাক। অনুষ্ঠান তো প্রায় শেষের পথেই, লাস্টটুকু মিস করতে চাই না আমি। আবার অনুষ্ঠানের দিকে গেল, সেই সাথে আরাহ গেল আভানের পিছু পিছু। কিন্তু আরাহার মাথাতে আভানের বলা কথাটা ঘুরপাক খাচ্ছে। কি এমন হয়েছে যে আভান এমন হয়ে গেল? অনুষ্ঠান শেষে আভানকে বিদায় জানিয়ে বিকেলের দিকে আরিশাকে নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রিক্সা দিয়ে রওনায় দিল আরাহা। পুরো অনুষ্ঠানে আভানের সাথেই ছিল আরাহা, সেই সাথে আরিশাও ছিল। এত ঘোরাঘুরি এইসবের মাঝে তখনের ঘটে যাওয়া ঘটনা এক প্রকার ভুলেই গেল আরাহা। আরিশা আরাহার সাথে ঘটে যাওয়া তখনের ঘটনার কিছুই জানে না। প্রতিমধ্যে অনেকবার জিজ্ঞেস করেছে আরাহাকে আরিশা, কিন্তু প্রতিবারই এড়িয়ে গেছে। ব্যাপারটা খটকা লাগলো আরিশার কাছে। হঠাৎ কি এমন হলো আরাহা যে এমন করছে? প্রথমে উধাও হয়ে যাওয়া, অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া, তারপর হঠাৎই আভানের সাথে আরাহাকে দেখা। কিছুই বুঝতে পারছে না আরিশা। এইসব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। তাই আরাহার সাথে এই নিয়ে আর কোনো কথা বাড়ল না সে। পথে কেউ কারোর সাথে কোনো কথা বলল না। আর এদিকে হারিসা তো গভীর চিন্তায় মগ্ন। আরার বাসার সামনে এসে থামলো রিক্সাটা। রিক্সা ভাড়া মিটিয়ে আরিশার হাত ধরে বাসার ভিতর প্রবেশ করলো আরাহা। বাসাতে এসেই নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল আরাহা। আরিশা চুপচাপ বসে দেখছে আরাহার কার্যকলাপ। আরিশা তুই বয়, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আরাহা বের হয়ে এলো ওয়াশরুম থেকে। বিছানায় বসতে বসতেই আরিশাকে উদ্দেশ্য করে বলল, আজ কি হয়েছে জানিস? আমি কিভাবে জানবো কি হয়েছে আজ? এই জন্যেই তো সেই তখন থেকে জিজ্ঞেস করেই চলেছি, কিন্তু আমার কোনো প্রশ্নের উত্তর দিস না তুই। সরি রে, তখন বলার তো অবস্থা ছিল না। এখন সেই অবস্থা হয়েছে? যদি হয় তাহলে বল। তাহলে শোন। বলেই আভানের সাথে লেকের পাড়ে বসে আইসক্রিম খাওয়া থেকে শুরু করে গল্প করা পর্যন্ত সবই বলল। শুধু বলল না তখনকার ঘটনা, কারণ এক প্রকার ভুলেই গেছে সে। আভানের কথা মতো মনের ভুল বলেই ধরে নিল আরাহা, তাই বলার প্রয়োজন মনে করল না। সব শুনে আরিশা বেশ অবাক হলো। সেই সাথে আভানকে কেন জানি না সন্দেহ হতে শুরু করলো ওর। সন্দেহ ভরা কণ্ঠে আরাহাকে বলল, তোর খটকা লাগছে না ব্যাপারটা? কেন এত খটকা লাগার কি আছে? দেখ, আভান ভাইয়া তো তোকে পাত্তাই দিত না। আজ সে হঠাৎ তোর সাথে কথা বললো, হাসি মজা করলো, তাও আবার নিজ থেকে সেদে। ব্যাপারটা কেমন যেন লাগছে আমার কাছে। আমার কেন জানি না আভান ভাইয়াকে সন্দেহ হচ্ছে। আরে ধুর, তুই না কেমন জানি শুধু শুধু ওনাকে সন্দেহ করছিস। সবই ঠিক আছে, কিন্তু আরিশা কিছু বলতে যাবে তখনই আরাহা থামিয়ে দিয়ে বলল, কোনো কিন্তু নয়, চল খেয়ে নিবি। না রে, এখন না, পরে অন্য কোনো একদিন। আজ বাসায় যাই। যাস না রে, প্লিজ থাক না আরো কিছুক্ষণ। বাসায় যেতে হবে রে, আসি। চলেই যাচ্ছিল আরিশা, তবে কিছু একটা ভেবে পেছন ফিরে আরাহার কাছে এসে বলল, কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। কি বল? সাবধানে থাকিস রে আরহা, আমি তোর ভালো চাই। তুই শুধু আমার বান্ধবীই না, তোকে আমি
আপন বোনের মতোই ভালোবাসি। আমি ওরে। আরেকটা কথা, তুই আবান ভাইয়াকে অতিরিক্ত বিশ্বাস বা ভরসা কোনোটাই করতে যাস না, তাহলে কিন্তু বিপদে পড়বি তুই। আমার কেন জানি না ভীষণ সন্দেহ হচ্ছে ভাইয়াকে। কি সব আজে বাজে কথা বলছিস তুই ওর নামে? বলতে মুখে বাঁধলো না তোর? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবি তুই? কি প্রশ্ন? তুই কি আবান ভাইয়াকে পার্সোনালি চিনিস? জানিস ও কেমন, কে ও, ওর পরিচয় কি, বা ফ্যামিলি সম্পর্কে কিছু জানিস তুই? ইভেন ওর ব্যাপারে কিছু কি জানিস তুই? না তো, আমি কিছুই জানি না। আমি জানতাম তুই কিচ্ছু জানিস না ওর ব্যাপারে। যাকে চিনিস না, জানিস না, তাকে বিশ্বাস করিস কি হিসেবে? আর ভরসা তো অনেক পরের বিষয়। আরিশার কথা শুনে একটু হলেও বুঝতে পারল আরাহা। তাই তো। এই জন্যেই বলছি সাবধানে থাকবি, কারো জন্য ইমপ্রেস হয়ে যাস না। আর আভান ভাইয়াকে অন্ধবিশ্বাস করা বন্ধ কর, তা না হলে তুই অনেক পস্তাবি। এনিওয়েজ, অনেক কথা বললাম রে, আমার কথা কিছু মনে করিস না তুই। আমি আসলে যা বললাম তোর ভালোর জন্যই বললাম। আসি রে। আরা চুপচাপ বসে আরিশার কথা শুনছিল, কিন্তু কথার পিঠে একটা কথাও বলল না, যেন কিছু একটা মন দিয়ে সে চিন্তা করছে। এখন সে তার চিন্তার জগতে বিচরণ করছে। আর এদিকে আরিশা যাওয়ার আগে আরাহার বারান্দায় কারো ছায়া মূর্তি দেখে থমকে দাঁড়ালো। বারান্দায় গিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজের মনের ভুল ভেবে আরাহাকে বিদায় জানিয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পা বাড়ালো। দুদিন ধরে আরিশা কলেজে আসছে না বলে এটা নিয়ে বেশ চিন্তিত আরাহা। আরাহার বাসা থেকে সেদিন যাওয়ার পর আর দেখা হয়নি, কথাও হয়নি ওর সাথে। ছুটি হয়ে গেছে, তাও ক্লাসরুমে বসে বসে ভাবছে এসব। একটা কাজে আহ্বান এসেছিল কলেজে। কাজ শেষে আরাহার ক্লাসরুমের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় আরাহাকে একা একা বসে থাকতে দেখে ক্লাসরুমে প্রবেশ করলো সে। আরাহাকে এমন চিন্তিত অবস্থায় দেখে গলা ছেড়ে পড়ল, ছুটি হয়ে গেছে তো, এখনো এখানে বসে বসে কি এত ভাবছো? আভানের কণ্ঠস্বর পেয়ে চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো আরাহা। আভানের দিকে তাকিয়ে বলল, আরিশা আসেনি কলেজে আজ 2 দিন হলো। আমার বাসা থেকে যে এসছে আর কোনো যোগাযোগ হয়নি ওর সাথে। ও এই ব্যাপার, এই নিয়ে তো চিন্তা করে কেউ? ফোন দিলেই তো প্রবলেম সলভ। ফোন বন্ধ ওর, অনেকবার ট্রাই করেছি। তাহলে বাসায় যাও। বাসায় নেই ও। ওর মা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছিল যে ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরাহার সাথে সাথে আভানের কপালে চিন্তার ভাঁজ। চিন্তিত গলায় বলল, তাহলে যাবে কই? জানি না, আমি কিচ্ছু জানি না। 2 দিন ধরে ওর কোনো খোঁজ আমি পাইনি বলেই কান্নায় ভেঙে পড়লো আরহা। কাঁদতে কাঁদতে বলল, ও তো শুধু আমার বান্ধবীই ছিল না, ওকে আমি আমার আপন বোনের মতো ভালোবাসতাম। আপনি ওকে খুঁজে এনে দিন না প্লিজ। আভান প্লিজ বলুন, আপনি পারবেন না? আমি চেষ্টা করবো আরহা, যতটা সম্ভব পারা যায়। কিন্তু সব শুনে মনে হচ্ছে আরিশাকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু কে করবে ওকে কিডন্যাপ? কি বলছেন কি আপনি এসব? আমি ভুল কিছু বলিনি। যদি তা না হয় তাহলে কোথায় যাবে আরিশা? আমি কিছু বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। কালও তো আমরা কত গল্প করেছিলাম। এসব বলে এখন লাভ নেই আরহা, তুমি বরং বাসায় যাও। দেরি করো না, তোমার আম্মু আবার টেনশন করবেন। এমনিতেও আরিশাকে পাওয়া যাচ্ছে না, তার উপর তোমার কিছু হলে তখন কি হবে বলো তো? আমার ভীষণ ভয় করছে। আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। বলে আভানুর গাড়ির কাছে এলো। সেই সাথে আরাহাও গেল আভানের পিছু পিছু। উদ্দেশ্য আরাহার বাসায় যাওয়ার। গাড়ি এসে পৌঁছালো আরাহার বাসার কিছুটা আগে। আরাহার কথা মতোই গাড়ি থেকে নেমেই আরাহা বলল, আচ্ছা আসি। আর হ্যাঁ, আপনি পারবেন তো আরিশাকে খুঁজে আনতে? আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। শুধু আমার উপর ভরসা রাখলেই চলবে। ভরসা করি বলেই আমি দায়িত্ব দিলাম। কথাটা বলে আরাহা বিদায় জানিয়ে নিজ বাসায় চলে গেল। পরক্ষণেই আবানের মুখের ফুটে উঠল এক রহস্যময় হাসি। অন্ধকার একটা রুমের মাঝে হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে আরিশা। সেই যে কিডন্যাপ করে আনার সময় অজ্ঞান করা হয়েছিল, এখনও জ্ঞান ফেরেনি ওর। সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। মুখে হাত দিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে আরিশার মুখ পানে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে নিল ঘৃণায়। রাগে তার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। কিভাবে করতে পারলো এমন আরিশা তার সাথে? আরিশাকে তো খুব ভালো ভেবেছিল সে।
আর এদিকে আরিশা ভাবলেই রাগে ফেটে পড়ছে সে। রাগ সামলাতে না পেরে পাশে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। এভাবে যতগুলো কাঁচের গ্লাস ছিল সবগুলো টান দিয়ে ফেলে দিল। হঠাৎ পরপর কাঁচের ঝনঝন আওয়াজে চোখ পিটপিট করে মেলল আরিশা। মাথাটা ভীষণ ধরেছে ওর, ভার হয়ে আছে মাথাটা। উঠে বসার চেষ্টা করলো কিন্তু পারল না। তারপরও বসার বৃথার চেষ্টা করলো। চোখ মেলতে কষ্ট হলেও অনেক কষ্টে চোখ মেলে তাকালো সে। চোখ খুলেই সামনে থাকা ব্যক্তিটিকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল আরিশার। ভয় পেছনে পেছাতে লাগলো যতটা সম্ভব পারা যায়। সামনে থাকা ব্যক্তিটি আরিশার এমন ভয়ার্থ চাহনি দেখে আরও এমন অবস্থা দেখে পৈশাচিক আনন্দে মেতে উঠল। মুখে তার ফুটে উঠল পৈশাচিক হাসি। এমন বিশ্রীভাবে লোকটিকে হাসতে দেখে আরও এক দফা ভয় পেয়ে গেল আরিশা। আগের তুলনায় আরও বেশি ভয় পেতে লাগলো সে। অতিরিক্ত ভয়ের কারণে ঘামে ভিজে গেল সে। আরিশা এক পা দু পা করে পেছাচ্ছে আর লোকটা ধীরে ধীরে আরিশার দিকে এগোতে লাগলো। আরিশা ভয়ে চিৎকার করতে যাবে তখনই লোকটা এসে শক্ত করে চেপে ধরলো ওর মুখ। এত জোরে মুখ চেপে ধরায় কেটে গেল। ফলে উক্ত স্থান দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। কিন্তু তাও সামনে থাকা ব্যক্তিটির মাঝে বিন্দুমাত্র মায়া হলো না। এটা দেখে অবাক না হয়ে পারল না আরিশা। লোকটা খারাপ, কিন্তু তাই বলে এত খারাপ ভাবতেও ঘেন্না লাগছে। হাতে গরম তরল কিছু অনুভব করে দ্রুত ছেড়ে দিল আরিশার কেটে যাওয়া গাল। লোকটি মুখটা ছেড়ে দিয়েই লোকটি আরিশার উদ্দেশ্যে বলল, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। কি করেছি আমি যে আপনি আমার সাথে এমন করছেন? কথাটা কাঁদতে কাঁদতেই বলল আরিশা। কি করিস নি তুই তাই বল আগে। তোর এত সাহস আসলো কোথা থেকে? কি করেছিটা কি আমি? আমি তো শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি মাত্র। অনেকবার বেড়েছিস তুই। দাঁড়া, পাখা আমি ছাটাচ্ছি তোর। তুই আমাকে চিনিস না। আমি ঠিক কি করতে পারি তা তোর কল্পনারও বাহিরে। এবার শুধু দেখবি আমি কি জিনিস। বলেই লোকটির মুখে ফুটে উঠল বাঁকা হাসি। আরও কিছু বলতে যাবে এরই মাঝে ফোন বেজে উঠল লোকটি। বিরক্তির ছাপ দেখা গেল লোকটির চোখে মুখে। এই নিয়ে 3-4 বার ফোন এসেছে, একবারও রিসিভ করেনি। যে ফোন দিচ্ছে তার কি বিন্দু মাত্র কোনো কমন সেন্স নেই নাকি? এতবার কল কেটে দেওয়ার পরও ফোন দেয় কোন আকেলে? এইসব ভাবতে ভাবতে কেটে গেল ফোনটা। অনেক বিরক্তি নিয়ে কাউকে একজনকে ডেকে পাঠালো আরিশার সাথে থাকার জন্য, যাতে আরিশা পালিয়ে না যেতে পারে। আর সে তার ফোনটা হাতে নিয়ে কোনো এক অজানা জায়গার উদ্দেশ্যে চলে গেল। লোকটি চলে যাওয়ার পরই আরিশা অনেক চেষ্টা করলো হাত পায়ের বাঁধন খোলার জন্য, কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ। না পেরে সে হাত পা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু করলো না। রশ্মি দিয়ে এত শক্ত করে বাঁধা যে কোনোভাবেই তা খোলা আরিশার পক্ষে সম্ভব নয়। এক প্রকার আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে পড়ল সে। কি করবে ভেবে পাচ্ছে না। চোখ দিয়ে অজস্র জল গড়িয়ে পড়ে আর ভাবছে, তবে কি এভাবেই এই হিংস্র লোকটার হাতে বেঘরে প্রাণ যাবে তার? না না, তা হতেই পারে না। এবার বাঁচার শেষ উপায় হিসাবে চিৎকার করে সাহায্য চাওয়ার পথ বেছে নিল সে। যেই ভাবার সেই কাজ, চিৎকার করতে লাগলো কিন্তু তারও কোনো সারা শব্দ নেই। হঠাৎই পাশে কয়েকটা লোক এলো, তবে এরা ওই হিংস্র লোকটারই সার্ভেন্ট। তা আর বুঝতে বাকি রইল না। আরিশাকে এত চিৎকার করতে দেখে সার্ভেন্টদের মধ্যে একজন তাদের বসকে ফোন দিল। হ্যালো বস, এদিকে তো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? ওদিকে কোনো প্রবলেম হয়েছে? স্যার, ওই মেয়েটা তো চিল্লে মনে হয় লোকজন জড়ো করে ফেলবে। আর যেভাবে হাত পা ছোটাছুটি করছে, বাঁধন না খুলে যায়, তাহলে তো পালিয়ে যেতে সুবিধা হবে। দেখা গেল যে কোনো সময় পালিয়ে গেল। সার্ভেন্টরা আর কিছু বলার আগেই ধমক দিয়ে থামিয়ে দিল সেই লোকটি। জাস্ট সেট আপ। আর বেশি কিছু বলেই জানে মেরে দেবো তোমায়। চুপচাপ আমি যা বলবো সেটাই শুনবা এবং সেই মতো কাজ করবা। ইতিমধ্যে পাশ থেকেই শুনতে পেল আরিশার করুণ আর্তনাদ। ছেড়ে দিন আমায়, প্লিজ ছেড়ে দিন। এমন কেন করছেন আপনারা আমার সাথে? ওই অঝরে কাঁদতে লাগলো আরিশা। আরিশার এমন কান্না মিশ্রিত আর্তনাদে একটুও মায়া হলো না লোকটি, বরং উচ্চ স্বরে হাসিতে ফেটে পড়ল সে। এবার হাসি থামিয়ে গম্ভীর স্বরে কিছু একটা বলল, যা শুনে অপর পাশে লোকগুলোর মুখে ফুটে উঠল হাসির রেখা। তারা তাদের বসের কথা মতো কাজ করলো। কেউ একজন হাত করে সিরিঞ্জ নিয়ে এলো। এটা দেখে ভয়ে আরিশা আরও জোরে চিৎকার করে উঠল। নির্দয়ভাবে আরিশাকে সিরিঞ্জ পুশ করা হলো। মুহূর্তের মাঝে চারপাশ ঝাপসা হয়ে এলো আরিশার। আস্তে আস্তে ফ্লোরে ঢলে পড়ল সে।
আর এসবই মোবাইল হাতে ক্যামেরায় বসে বসে দেখছিল অজ্ঞাত পরিচয়ের সেই ব্যক্তিটি। দেখি অট্ট হাসিতে ফেটে পড়ল আর বিড়বিড় করে বলল, এখনো তো কিছুই করলাম না, এতেই এত কাহিল? এখনো তো মেন টুইস্টটাই তো হয়নি, এ তো সবেমাত্র ট্রেইলার, এখনো পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি বাকি। তুমি কাললে যে পাড়া দিয়েছো, এবার হারে হারে টের পাবে তুমি। দেখ এবার আমি কি জিনিস। বলেই লোকটির মুখে ফুটে উঠল রহস্যময় এক হাসি। এদিকে আরাহা সেই কখন থেকে আভানের নম্বরে ফোন দিয়েই যাচ্ছে, সেই তখন থেকে কিন্তু ফোন ধরার নাম নেই ওর। এতে যেন আরাহা চিন্তার কোনো শেষ নেই। এমনি আরিশাকে নিয়ে চিন্তার আছে, তার উপর আভান কেন ফোন ধরছে না এ নিয়ে চিন্তায় ফেটে পড়েছে। তবে কি আরিশাকে বাঁচাতে গিয়ে আভানের কোনো ক্ষতি হলো? না না, এ হতে পারে না কিছুতেই। এবার বিছানার উপর ঠাস করে ফোনটা ছুঁড়ে ফেলে দিল। এত টেনশন সে নিতে পারছে না। নিজেও ক্লান্তি ভরা শরীরটা নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। বিছানায় শোয়ার সাথে সাথেই চোখটা লেগে এলো। কখন যে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে তা তার নিজেরও জানা নেই। বেশ কিছুক্ষণ পর ফোনের রিংটোনে ঘুম ভাঙল আরাহা। সবেমাত্র চোখটা একটু লেগে এসেছিল তার, তখনই ফোনটা বাজতে হলো। কোনো মতে আড়মোড়া ভেঙে একরাশ বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। প্রথমে ভেবেছিল ফোন ধরবে না, কিন্তু এতবার করে ফোন বেজে যাচ্ছে বলে বেশ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো সে। রিসিভ করে অপর পাশ থেকে যা শুনতে পেলেও তা শোনার জন্য আরাহা মোটেও প্রস্তুত ছিল না। সব শুনে স্তব্ধ হয়ে গেল আরাহা। তার মনে আভানের কথা মতো আরিসাকে সত্যি সত্যি কিডন্যাপ করা হয়েছে। আর এসবের পিছনে, বিশেষ করে আরিসা কিডন্যাপ হওয়ার পেছনে একজনের হাত আছে। সে আর কেউ নয়, সে হলো পিটপিট করে চোখ মেলে তাকালো আরিসা। চারিদিকে আবছা অন্ধকার। তখন ওই লোকগুলো আরিসাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করায় ঘুমিয়ে পড়েছিল সে। মৃদু আলোতে স্পষ্ট বুঝতে পারলেও রুমে যেন কেউ নেই এখন। কারো কথা শোনা যাচ্ছে না, কোনো সারা শব্দও নেই। চারপাশ শুনশান, যেন বড় কোনো ঝড়ের পূর্ব লক্ষণ। আরিশা এবার হাত পায়ের রশি খোলার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু বারবার মতো সে ব্যর্থ। কি করবে সে ভেবে পাচ্ছে না। রুমে চারিদিকে চোখ বুলাতে বুলাতে হঠাৎই একটা জায়গায় চোখ আটকে গেল আরিশার। পাশেই পড়ে রয়েছে একটা ছুরি, দূর থেকেই চকচক করছিল। অনেক কষ্টে গড়াতে গড়াতে ছুরিটার কাছে পৌঁছালো, কিন্তু ছুরি দিয়ে কীভাবে হাত পায়ের বাঁধন খুলবে তা ভেবে পাচ্ছে না সে। হঠাৎই মাথায় বুদ্ধি এলো। পেছন ঘুরে হাতের পাতাতে ছুরিটা নিয়ে ছুরি দিয়ে বাঁধন খোলার চেষ্টা করলো। ছুরিটা বেশ ধারালো থাকায় তা সহজে কিছু সময়ের ব্যবধানে কেটে গেল। তবে অন্ধকারে রশ্মিটা কাটার সময় অসাবধানবশত হাতের কিছুটা অংশ কেটে যায় আরিশা। সেদিকে তেমন একটা পাত্তা দিল না সে। এখন তার পালানোর সময়। হাতের বাঁধন খোলার পর একবার কষ্ট হলেও উঠে বসে ছুরিটার সাহায্যে পায়ের বাঁধন খুলে ফেলল সে। এবার সম্পূর্ণ মুক্ত আরিশা। তবে বিপত্তি ঘটল বের হওয়ার সময়। বাইরে থেকে দরজা এত শক্ত করে লাগানো যে খোলা সম্ভব হচ্ছে না আরিশার পক্ষে। অনেক ধাক্কাধাক্কি করলো, কিন্তু কিচ্ছু হলো না। এমনিতেই দুদিন ধরে না খাওয়ার শরীরটা বেশ দুর্বল, তার উপর দরজা এত বল প্রয়োগের জন্য আরও বেশি দুর্বল হয়ে পড়ল সে। এবার না পেরে মাটিতেই শুয়ে পড়ল সে। হাত পায়ের বাঁধন খুলতে তো সক্ষম হলো, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে সেটাই ভেবে পাচ্ছে না। হঠাৎই মনে পড়লো তার জামার পকেটে ফোন রয়েছে। দ্রুত হাত দিয়ে দেখলেও সত্যি ফোন রয়েছে। ফোন বন্ধ হয়ে থাকার কারণে ফোনে কল আসলেও কেউ টের পায়নি যে আরিশার কাছে ফোন রয়েছে। বন্ধ ফোন দ্রুত অন করলো সে। অন করেই কাউকে ফোন দিল তাকে উদ্ধারের জন্য। 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে আরাহা। এই 1 ঘন্টা যাবৎ এতক্ষণ ধরে আভানের জন্য অপেক্ষা করেই যাচ্ছে, কিন্তু ওর আসার কোনো নাম নেই। আরাহা একবার এদিক সেদিক তাকাচ্ছে, তো আর একবার তারা হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। ভীষণ রাগ হচ্ছে আভানের উপর। একেই তো আরিসা টেনশনে মরে যাচ্ছে, তার উপর আবার এভাবে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে আভান। আর মনে মনে বলল, আজ আসুক উনি, ওনার একদিন কে আমার একদিন। কিছুক্ষণ আগে তখন আনো নাম্বার দিয়ে আভানি ফোন করেছিল আরাহাকে। নানা কাজের ব্যস্ততার কারণে আরাহা বারবার ফোন দেওয়া সত্ত্বেও ফোন রিসিভ করতে পারেনি সে। প্রথমে আরাহা রাগ করলেও আভান বুঝিয়ে বলার পর বুঝলো। আভানের কথা মতো আরাহা এটা শিওর হতে পারল যে আরিশা সত্যিই কিডন্যাপ হয়েছে। আর এর পিছনে নিশ্চয়ই আরিশার কোনো কাছের কেউ বা পুরনো কোনো শত্রুর হাত রয়েছে। আর এসব ভাবছিল, এরই মধ্যে গাড়ি নিয়ে হাজির হলো আভান। গাড়ির হর্নের আওয়াজে ধ্যান ভাঙলো আরাহার।
আভানকে দেখে ও না দেখার ভান করে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। গাড়ি থেকে নেমেই আরাহার অবস্থা দেখে বুঝতে পারল সে। আমার উপর রাগ করে আছো বুঝি? একটা গুরুত্বপূর্ণ কাজে লেট হয়ে গিয়েছে। আই এম সরি। কিসের সরি? হ্যাঁ, রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুন তো কেমন লাগে? বললাম তো সরি। এখন রাগ করার সময় নয় আরহা। আমাদের যে করেই হোক আরিশাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু কিভাবে খুঁজবো ওকে সেটাই তো ভেবে পাচ্ছি না। কোনো ক্লু পেলেও তো হতো। সেটাই তো, আমার মাথাতেও যে কিছু আসছে না। কোথায় রয়েছে আরিশা তাও তো জানি না আমরা। এর মধ্যেই ফোন এলো আরাহার ফোনে। ফোনটা বের করেই অবাক হয়ে তাকিয়ে রইল তার ফোনের স্ক্রিনের দিকে। আভানের দিকে তাকাতেই আভান চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে আরহা? ফোন ধরছো না কেন? কে ফোন করেছে? আরিশা ফোন করেছে। কি? দেরি না করে দ্রুত ফোনটা রিসিভ করো। আর হ্যাঁ, ফোনটা লাউড স্পিকারে দাও। আভানের কথা মতো আরাহা ফোনটা রিসিভ করলো এবং লাউড স্পিকার দিল। হ্যালো আরিশা, কি খবর? কেমন আছিস? কোথায় হারিয়ে গিয়েছিস তুই? জানিস কত খুঁজেছি তোকে আমি, কিন্তু কোথাও পাইনি। বলার সময় আরহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এখন এত কথা বলার সময় নেই আরহা, আমার বাঁচা তুই এখান থেকে। এখন কোথায় আছো তুমি আরিশা? দিয়ে আভান বলে উঠল। আভানের কথা শুনে আরিসা কিছুটা অবাক হলো। এখানে আবার আভানের কোথা থেকে এলো? তারপরও এইসব ভাবা বাদ দিয়ে আভানের কথার উত্তর দিল আরিশা। আমি ঠিক কোথায় এটা আমি নিজেও বলতে পারছি না ভাইয়া। আমি এই 2 দিন ধরে একটা অন্ধকার রুমের মধ্যে পড়ে আছি। আচ্ছা আরিশা, একটা কাজ করো, তুমি তোমার ফোনের লোকেশন অন করে রাখো, তাহলে আমরা তোমার লোকেশন ট্র্যাক করে সহজেই তোমায় খুঁজে বের করতে পারবো। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। আমি এক্ষুনি আমার ফোনের লোকেশন অন করছি। কারো পায়ের আওয়াজ শুনতে পেয়ে আরিসা চমকে উঠল। উত্তেজিত হয়ে বলল, কেউ মনে হয় আসছে। আমি ফোনটা রাখছি। আমার কাছে যে ফোন আছে এটা কেউ জানে না, জানলে আজই আমার শেষ দিন হবে। দাঁড়াও আরিশা, এই ভুল করতে যেও না। তুমি ফোন রাখবে না, তুমি তোমার ফোন লাউড স্পিকারে দিয়ে রাখো, যাতে ওখানে কি হচ্ছে কি না হচ্ছে আমরা তা শুনতে পারি। আর হ্যাঁ, তোমার ফোন লুকিয়ে রাখো যাতে কেউ দেখতে না পারে। আচ্ছা ভাইয়া। আভানের কথা মতো তাই করলো আরিশা, লুকিয়ে রাখলো নিজের ফোন। এদিকে আভান আরাহাকে নিয়ে দ্রুত নিজের গাড়িতে উঠলো। কানে ইয়ারফোন লাগিয়ে তাতে কানেক্ট করে দিল আরিশার ফোনে। আভান আরিশার লোকেশান ট্র্যাক করে ওই অনুযায়ী যেতে থাকলো। আরিশা যেখানে অবস্থানরত সেটা এই শহর থেকে অনেক দূরে শেষ মাথায় অবস্থিত। সেখানে যেতে 8 ঘন্টার মতো সময় তো লাগবে, আর বেশিও লাগতে পারে। তাই আভান অনেক দ্রুত সেই লোকেশানটা অনুযায়ী গাড়ি চালাচ্ছে, যাতে করে 10-15 মিনিটের মধ্যে উক্ত স্থানে পৌঁছতে পারে আরিশাকে উদ্ধার করার জন্য। আভানকে এত দ্রুত গাড়ি চালাতে দেখে আরাহা ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, আভান গাড়িটা একটু আস্তে চালান, আমার খুব ভয় লাগছে। এখন আস্তে চালানোর সময় না আরহা, আমাদেরকে যত দ্রুত সম্ভব ওখানে পৌঁছাতে হবে, তা না হলে আরিশা বিপদে পড়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা। পথিমধ্যে আভান আরাহা কেউ কারোর সাথে কথা বলল না। আরাহা চোখ বন্ধ করে ছিটে হেলান দিয়ে গাড়িটা শক্ত করে ধরে বসে আছে। আরার এমন অবস্থা দেখে মুচকি হাসল আভান। এদিকে আরিশা চুপটি করে হাঁটু গেড়ে বসে আছে। সে যা সন্দেহ করেছে তাই হলো। খট করে দরজা খুলে কেউ একজন ঘরে প্রবেশ করলো। যে ঘরে প্রবেশ করেছে সে আর কেউ না, সেই লোকটি যে আরিশাকে কিডন্যাপ করেছে। ঘরে ঢুকতে আরিশাকে হাত পা খোলা অবস্থায় চুপচাপ বসে থাকতে দেখে অবাক হয়ে গেল সে। পাশেই পড়ে রয়েছে ছেঁড়া রশ্মি, যেটা বাঁধা ছিল আরিশার হাত পা, আর পাশেই পড়ে রয়েছে একটা ধারালো ছুরি, যেটা দিয়ে আরিশা হাত পায়ের বাঁধন ছুটিয়েছিল। ছুরিতে কিছুটা রক্ত লেগে আছে। আরিশার ওই সময় হাত পায়ের বাঁধন খোলার পর ছুরিটা সরাতেই ভুলে গিয়েছিল। এইসব দেখে রাগে কটমট করে তাকালো ওই লোকটা আরিশার দিকে। আরিশা লোকটার এমন চাহনি দেখে ভয় পেয়ে গেল। আরিশার দিকে আগাতে আগাতে লোকটি বলল, বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি। তোকে যতই দেখি তোর সাহস আর বুদ্ধি দেখে অবাক না হয়ে পারছি না। কিন্তু দেখ, এত কষ্ট করে হাত পায়ে রশ্মি খুললি ঠিকই, কিন্তু কী লাভ হলো? সে তো ধরা পড়ে গেলি আমার কাছে। বলে অট্ট হাসিতে মেতে উঠল লোকটি। অনেকক্ষণ পর হাসি থামিয়ে বলল, কী লাভ হলো? তখন যতটা না শাস্তি পেতি তার থেকে এখন 1000 গুণ বেশি শাস্তি পাবি। এখন শুধু দেখ আমি কি অবস্থা করি তোর, আর কে কী করি তোর সাথে। আমায় তুই চিনিস না। বলে আরো এক দফা অট্ট হাসিতে মেতে উঠল সে। আরিশা লোকটির কথা শুনে ভয়ে শিউরে উঠল।
অপর পাশ থেকে সবই শুনতে পেল আভান। এবার গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল আগের তুলনায়। দ্রুত গতিতে চলতে শুরু করলো গাড়িটা। এইসব বলেই লোকটা বিশ্রীভাবে হাসতে হাসতে এগিয়ে আসতে লাগলো আরিশার দিকে। আরিশা ভয়ে তরতর করে ঘামতে তো লাগলো। লোকটি এসেই আরিশার গায়ের থেকে টান দিয়ে ওড়না সরিয়ে মাটিতে ছুঁড়ে ফেললো। এখন লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে আরিশার দিকে। যখন লোকটি আরও এগিয়ে আসতে শুরু করলো তখনই আরিশা জোরে চিৎকার করে উঠল। আরিশার চিৎকার শুনে অপর পাশে শুনতে থাকা আভান ঘাবড়ে গেল। ইতিমধ্যে আভানের গাড়ি এসে থামলো গন্তব্যস্থলে। আভান গাড়ি থেকে নামার পর যেই আরাহা নামতে যাবে তখনই থামিয়ে দিয়ে পড়ল। কোথায় যাচ্ছ তুমি? কেন? আরিশাকে আনতে। যেও না ওখানে, তোমার যাওয়াটা ঠিক হবে না। আমার বান্ধবী বিপদে পড়েছে আর আমি যাব না? কি বলছেন আপনি? দেখো আরহা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি তোমায় নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। কেন বোঝো না তুমি? কিন্তু হুশ, কোনো কিন্তু নয়। একদম চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে বসে থাকবা। আমি এক্ষুনি যে আরিশাকে নিয়ে আসছি। আমার যে ভীষণ ভয় করছে আভান, আপনি আমায় একা একা ফেলে চলে যাবেন। ভয় পেও না, আমি তো আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না আরহা। এই তো যাবো আর আসবো আমি তোমার সেফটির কথা ভেবেই এখানে রেখে যাচ্ছি তোমায়। ওখানে গেলে বিপদও হতে পারে। এমনিতেও ওখানে কি না কি অবস্থা তা আমি নিজেও জানি না। কিভাবে তোমায় নিয়ে যাই বলো? এখানে তুমি নিরাপদে থাকবে বলেই তোমায় রেখে যাচ্ছি আমি। সো নো ভয়, নো টেনশন। আমি এক্ষুনি আসছি আরিশাকে নিয়ে। আবার এই কথা শুনে আশ্বস্ত হলো আরাহা। অবশেষে বুঝতে পারলো আরাহা, তাই বলল, সাবধানে যাবেন কিন্তু, আর তাড়াতাড়ি আসবেন। দেরি হয়ে যাচ্ছে বলে আর কথা বাড়ল না আভার। যাওয়ার আগে আরাহার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিল। বিনিময়ে আরাহা মুচকি হাসি উপহার দিল আভানকে। যাওয়ার আগে গাড়িটা লক করে দিয়ে গেল যাতে আরাহা বাইরে যেতে না পারে আর বাহির থেকে যেন কেউ এসে আরাহার কোনো ক্ষতি না করতে পারে। এবার ভেতরের দিকে অগ্রসর হতে লাগলো আভার। তবে ভেতরে প্রবেশের আগে মুখে মাস্ক পরে নিল সে, যাতে করে ওর মুখ স্পষ্ট বোঝা না যায়। ভেতরে প্রবেশের সময় 5-6 বাধা দিল আভানকে। আরিশা যেখানে আছে সেখানে পৌঁছতে হলে আগে এদেরকে সরাতে হবে, তারপর যেতে হবে। আবারও সেভাবে প্রস্তুতি নিল। আরও ভেতরে ঢুকতে গেলেই তাদের মধ্যে একজন আভানের গায়ে হাত দিল। সাথে সাথেই আভানের মাথায় রক্ত চড়ে বসলো। পাশে থাকা লোহার রড দিয়ে এলো পাতাড়ি পিটাতে শুরু করে দিল সে। এরকম অনেকক্ষণ ধরে মারার পর সবাই আধমরা অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওদেরকে ডিঙিয়ে আরিশা যে রুমে সেই রুমকে চলে গেল। দরজাটা ভেজানোই ছিল হালকা, ধাক্কা দিতেই খুলে গেল দরজাটা। ভেতরে গিয়েই দেখতে পেল আরিশা ওড়না মাটিতে পড়ে আছে। আরিশার জামা প্রায় ছিঁড়েই গেছে। এখন লোকটি প্রায় আরিশার বেশ অনেকটা কাছাকাছি। লোকটির সাথে আরিশা ধস্তাধস্তি করছে। শেষবারের মতো লোকটির কাছ থেকে ছাড়া পাওয়ার মতো আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। এবার আশা ছেড়েই দিল সে। আর সে সর্বহারা হবে, সব শেষ তার মানে। এমনি ভীষণ রেগে আছে আভান। তার উপর আবার দরজা খুলে ভেতরে ঢুকে এমন অবস্থা দেখে প্রচণ্ড রাগ হলো। রাগে তার ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। চোখ দুটো লাল হয়ে গেল, যেন এখনই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নিল সে। লোকটির কাছে গিয়েই পেছন থেকেই তুলেই নাক বরাবর দুটো ঘুষি দিল। ফলে লোকটির মাথা বেয়ে ঝরঝর করে রক্ত বের হলো। লোকটিকে বিনা কারণে মারার কারণে সেও আভানকে মারার জন্য হাত উঠালেই তা খপ করে ধরে পেছন থেকে দিয়ে মুড়িয়ে ধরল লোকটির হাত। এইবার লোকটির গালে এলো পাথারি চড়াতে লাগলো আভান। এবার লোকটি আভানকে মারার জন্য উদ্যত হলেও আভানের হাতে থাকা লোহার রড দিয়ে এত জোরে লোকটির পায়ে বাড়ি দিল যে লোকটি মুহূর্তের মাঝে মাটিতে লুটিয়ে পড়ল। ব্যথায় কাতরাচ্ছে লোকটি। আরিশা এসব দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল। মাটি থেকে ওড়নাটা উঠিয়ে অন্যদিকে ফিরে ওড়নাটার এক হাত বাড়িয়ে দিয়ে আরিশার দিকে আভার। আরিশা দ্রুত ওড়নাটা নিয়ে ওর সারা শরীর পেঁচিয়ে নিল। এরই মধ্যে পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো। পুলিশ শেষেই সেই 4-5 জন সহ ওই লোকটাকেও অ্যারেস্ট করলো। আবার আগেই জানিয়ে রেখেছিল পুলিশ, এবং আরিশার লোকেশন আগে থেকেই জানিয়ে রেখেছিল, তাই সহজেই পুলিশ এসে হাজির হলো। যাওয়ার আগে সেই লোকটি আভানের উদ্দেশ্য করে বলল, আমার কাছে বাধা দেওয়ার জন্য তোকে শাস্তি পেতেই হবে। দেখি তুই কয়দিন শাস্তিতে থাকিস। আমার তুই চিনিস না, তো শেষ আমি দেখেই ছাড়বো। আর আরিশা, তোকেও আমি দেখে নেব। যা যা পারিস করে নে গিয়ে, এখন জেলের ভাত খা। পুলিশ অফিসার আভানের পরিচিত হওয়ায় তাকে অনেক রিকোয়েস্ট করে লোকটির ফাঁসির ব্যবস্থা করলো। যাওয়ার আগে পুলিশ অফিসার বলে গেল,
তোমার অনেক সাহস এবং বুদ্ধি আভান। আজ তুমি একটা বুদ্ধিমান পরিচয় দিলে। সময় মতো না আসলে হয়তো মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আজ আসি, ভালো থেকো। ওকে স্যার, দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। বিনিময়ে আভান শুধু হাসল। আরিশাকে নিয়ে গাড়ির কাছে চলে গেল আভান। গাড়িতে আরাহা চিন্তায় অবস্থায় বসে আছে। আভান আসতে সাথে আরিশাকে দেখে চিন্তার রেস কাটলো আরাহার। এবার একটু স্বস্তি নিঃশ্বাস ফেললো আভান গাড়ি দরজা খুলতেই বেরিয়ে এসে আরিশাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আরাহা। আভানের উদ্দেশ্যে আরাহা বলল, আজ আপনি না থাকলে হয়তো আরিশাকে পেতাম না। হ্যাঁ ভাইয়া, আজ আপনি ছিলেন বলেই আমি বেঁচে গিয়েছি। আজ আপনি সময় মতো না আসলে হয়তো আমি এইখানে এইভাবে থাকতে পারতাম না। কি বলে যে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাবো আমি ভেবেই পাচ্ছি না। এখানে আমার তেমন কোনো অবদান নেই। তুমি যদি ফোন না দিয়ে লোকেশন অন না করতে তাহলে আজ তোমায় খুঁজেও পেতাম না। তারপরেও আপনার অবদান অনস্বীকার্য। কিন্তু ওই লোকটা তোমায় কেন কিডন্যাপ করলো আরিশা? তোমার সাথে কি লোকটার কোনো শত্রুতা ছিল? না, তবে আমায় সে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হতে সে আমার সাথে বাজে আচরণ করছিল, তাই আমি তাকে চড় মেরেছিলাম। আর এই কারণেই হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। এই জন্য এমন করবে? ছি, এরা অনেক বাজে মেন্টালিটির মানুষ ছাড়া আর কিছুই না। আর কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠল আভান। এবার আরাহা আভানের পাশে না বসে আরিশার পাশে ব্যাক সিটে বসলো। এতে আভান অভিমানের দৃষ্টিতে তাকালো আরাহার দিকে, কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বলল না। বারবার লুকিং গ্লাসের মধ্যে দিয়ে তাকাচ্ছে তার প্রেয়সীর দিকে। বারান্দায় বসে রাতের আকাশ দেখছে আরাহা একরাশ মন খারাপ নিয়ে। রাতের আকাশে অজস্র তারার মেলা। আরাহাকে এমন মন খারাপ করে বসে থাকতে দেখে এক কাপ কফি নিয়ে চেয়ার টেনে আরিশা বসলো আরাহার পাশে। কফিতে চুমুক দিতে দিতেই আরিশা বলল, কিরে, মন খারাপ নাকি তোর? সুন্দর মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আরিশার কথা শুনে ধ্যান ভাঙল আরাহার। আরিশার দিকে একবার তাকিয়ে পুনরায় আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না কিছু হয়নি আমার। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলে ফেল তাড়াতাড়ি। আমি কি কোনো ভুল করেছি? কই না তো। তাহলে আমার সাথে গাড়িতে আসার সময় সারা রাস্তা কেন কথা বললো না আভান? ওহ, বুঝছি। তুই গাড়িতে আভান ভাইয়ার পাশে না বসে আমার পাশে বসার কারণেই হয়তো ভাইয়া তোর উপর অভিমান করেছে, রাইট? এখানেও মান অভিমানের কাহিনী। আরো কত কি যে দেখতে হবে এই জীবনে। আজ এমন কেউ নেই বলে। তাই বলে আমার সাথে কথা বলবে না? বিদায় জানানোর সময় কথা তো বললই না, ফিরেও তাকালো না আমার দিকে একবারের জন্য। বোকা মেয়ে, কে বলেছে তোর দিকে তাকায়নি? আমি খেয়াল করেছি ভাইয়া লুকিং গ্লাস দিয়ে বারবার তোর দিকে তাকাচ্ছিল। তুই খেয়াল না করলেও আমি ঠিকই খেয়াল করেছি। তুই আমার মন ভালো করার জন্য এসব বলছিস, তাই না? আমি কফি ছুঁয়ে বলছি, আমি যা বলছি সবটা সত্যি। এত অভিমান আমার উপরে, কাল আমি তার অভিমান ভাঙাবো। কি করবি রে? প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? তাহলে শোন। আরাহার বলা প্ল্যান শুনে জোরে হেসে উঠল আরিশা। হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে গেল ওর। হাসি কোনোভাবে থামাতেই পারছে না সে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, ভালোই প্ল্যান করেছিস, কিন্তু দেখিস এই প্ল্যান আবার ভাইয়ার উপর প্রয়োগ করতে যে ভাইয়ার কাছে আবার উদম কেলানি না খাস। বলেই হাসতে হাসতে ধপ করে চেয়ার থেকে ঠাস করে পড়ে গেল আরিশা। আরিশাকে পড়ে যেতে দেখে আরাহা টিটকিরি করে বলল, বেশ হয়েছে, পড়ে গিয়েছিস, এবার দেখ কেমন লাগে। বলে গাল ফুলিয়ে নিজের রুমে চলে গেল আরাহা ঘুমানোর জন্য। আর এদিকে আরিশা অনেক কষ্টে উঠে মনে মনে বলল, হায় রে, এদের নিয়ে আর পারি না। সব দোষ আভান ভাইয়া আর শাকচুন্নি আর হার, ওদের জন্যই তো পড়ে গেলাম আমি। ও মা, কোমরে কি ব্যথা গো। কোনো মতে উঠে আরাহার পাশে গিয়ে শুয়ে পড়ল। সেই যে হাভানের গাড়িতে আরাহার বাসায় আরিশা এসেছিল এখনও যায়নি। রাত হয়ে যাওয়ায় আর বাড়ি গেল না আরিশা। আরাহা আরিশার মাকে ফোন করে বলে দিয়েছে আরিশার বাসা আরাহার বাসা থেকে 3-4 বাড়ি পরে। এইসব ভাবতে ভাবতেই চোখের পাতায় ঘুম এসে ভর করলো। পাশ ফিরে দেখলো আরাহা গভীর ঘুমে আচ্ছটা। আরিশাও আর কিছু না ভেবে অন্য পাশ ফিরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে দ্রুত নাস্তা সেরে রেডি হচ্ছে আরাহা। এমন সময় ঘুম ভাঙলো আরিশার। আরাহাকে রেডি হতে দেখে আর ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠলো আরিশা। ব্যস্ত কণ্ঠে বলল, কি রে আরহা, রেডি হয়ে একা একাই কলেজে যাবি নাকি? আমায় ডাকিসনি কেন?
দুদিন ধরে তোর উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, আমি চাইনি তোকে ডাকতে। তুই রেস্ট নে, আজ কলেজ যেতে হবে না তোকে, কাল যাস। আমি ঠিক আছি, আমি এখনই রেডি হয়ে আসছি, তুই একটু ওয়েট কর আমার জন্যে। আচ্ছা তাড়াতাড়ি কর, আজ তাড়াতাড়ি যাব কলেজে। আচ্ছা ওয়েট। দ্রুত রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে খুঁজতে লাগলো আভানকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না বলে মন খারাপ হয়ে গেল আরাহাত। হঠাৎই চোখে পড়ল কলেজের পেছনে লেকের পাড়ের দিকে। সেখানে গিয়েই দেখলো আনমনে চুপচাপ করে বসে আছে আভান লেকের পাড়ে। আভানকে এখানে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো আরাহা। কাছে গিয়েই বলল, আপনাকে আমি সে কখন থেকে খুঁজছেই চলেছি, কিন্তু কোথাও আপনার দেখা পাই না। আরার কথায় উত্তরে কোনো কথা বলল না আভান, শুধু আরাহা দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। এবার আরাহা গিয়ে আভানের একদম পাশে বসলো। এতে আভান দূরে সরে যেতে নিলেই আরাহা বলে উঠল, আমার উপর এখনো রাগ করে আছেন আপনি? গাড়িতে আপনার পাশের সিটে বসিনি বলে রাগ করে থাকবেন আমার উপর? এত রাগ আপনার? আমি কারোর উপর রাগ করি না। তাহলে কথা বলছিলেন না কেন আমার সাথে? সরি, এমনি ইচ্ছে হয়েছে তাই। এবার তো আমার সাথে কথা বলুন প্লিজ। কিছু বলবা? হ্যাঁ, তো আপনার সাথে আমার অনেক কথা বলার আছে। কি বলবা তাড়াতাড়ি বলো, আজ আমার একটু তাড়া আছে। কিসের এত তাড়া? সেটা না হয় পরেই বললাম, এখন তুমি কি বলবা সেটা বলো। আচ্ছা, আপনার সাথে এতদিন ধরে কথা বলি, কিন্তু আপনার বা আপনার পরিবার সম্পর্কে কিছুই জানি না। যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি, মানে আমায় কি বলা যাবে? আরার কথা শুনে কিছুক্ষণ চুপ করেছিল আভান, পরে কিছু একটা ভেবে বলল, আমার সম্পর্কে কিছু না জানলেও একটু হলেও তো জানো। আর পরিবার বলতে? খানিকক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি আমার মা বাবার একমাত্র ছেলে। আমার যখন 3 বছর বয়স তখন আমার ছোট একটা বোন আসতে চলেছিল এই পৃথিবীতে, কিন্তু আফসোস ও পৃথিবীর আলো দেখতে পেল না। হঠাৎই একদিন মা ফ্লোরে স্লিপ করে ভোট করে পড়ে পেটে অনেক ব্যথা পেয়েছিল। ব্যথা চিৎকারে সবাই ছুটে এলো। তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় মাকে, কিন্তু আমার বোনকে বাঁচানো গেল না। আর সেই শোকেই আমার মা সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সেই থেকে আমি একা হয়ে গেলাম, সম্পূর্ণ একা। বাবা অফিসে চলে যেতেন, তার সাথে আমার আর রাতে দেখা হতো। আমি একাই থাকতাম, ঘরে কেউ ছিল না আমায় সঙ্গ দেওয়ার মতো। সার্ভেন্টরা এসে টুকটাক কথা বলতো আমার সাথে, যাতে আমি একাকিত্ব বোধ না করি। মাঝে মধ্যে চাচু চাচি আসতো আমার দেখভালের জন্য। এইভাবেই আমি বড় হতে থাকলাম। তারপর একদিন বাবাও মারা গেলেন। এরপর থেকে আমি আরও একা হয়ে গেলাম। এই তো গত বছর মারা গেছেন তিনি। এখন আমি তার অফিস সামলাই। সপ্তাহে 3-4 দিন নিজ বাসা ফেলে এসে আমার চাচু থাকেন আমার সাথে। মাঝে মধ্যে চাচি এসেও দেখা করে যায় আমার সাথে। এতটুকু বলে থামলো আভান। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল সে। অগোচরেই চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। দ্রুততার সাথে তা হাত দিয়ে মুছে ফেলল সে। সব শুনে আরাহাত চোখেও পানি টলমল করছে, যেন এক্ষুনি টুপ করে জল গড়িয়ে পড়বে। তার মানে এত কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছিল এতদিন ধরে আভান। এই জন্যই এত চুপচাপ থাকলে সবসময় আভান এসব ভাবছিল তখনই আভানের কথা শুনে চোখে পানি টলমল করছে আরাহাত, যেন এখনই টুপ করে গড়িয়ে পড়বে নোনা জল। আভান ছোটবেলাতেই সব হারিয়েছে, একাকিত্বে ভুগেছে, এত স্ট্রাগল করে বড় হয়েছে। এসব ভাবতে ভাবতেই কখন যে আরাহার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তা নিজেও জানে না। তখনই পাশ দিয়ে আভান বলে উঠল, এত ইমোশনাল হলে চলে আরহা? তুমি এতটুকু শুনেই কেঁদে বুক ভাসাচ্ছ, পুরোটা শুনলে কি করতে? আরাহা অবাক হয়ে চেয়ে রয় আভানের মুখ পানে। এত বড় একটা ব্যাপারকে আভান এতটুকু বলছে, আর পুরোটা শোনা মানে কি বলছে কি আভান? এত কিছুর পরও আভান এত স্বাভাবিক কিভাবে? আরাহা হাঁ করে আভানের দিকে তাকিয়ে এসব ভাবছে। আরাকে এভাবে তাকাতে দেখে আভান মিটিমিটি হাসলো। আরার মুখের সামনে তুড়ি বাজাতেই চমকে উঠল সে। আভানকে একবার পরখ করে নিয়ে আরাহা বলল, আর জানি কি একটা বলতে গিয়ে থেমে গেলেন। কি বলবো? ওই যে পুরো কাহিনী। না, আজ বলবো না, সব পরে কোনো একদিন বলবো। সব একসাথে বলা যায় না। যেদিন সব বলবো তোমায় হতে পারে সেদিনই আমার শেষ দিন। শেষ দিন মানে? আপনার কথা ঠিক বুঝলাম না আমি। ও তোমার বুঝতে হবে না, যখন বোঝার তখন বুঝবে। আরাহার এ বিষয় নিয়ে কথা বাড়ল না। আভানও বলল না কিছু। কিছুক্ষণ চুপ থেকে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরাহা আভানের উদ্দেশ্যে বলল, আমি একটা কথা বলবো আপনাকে, রাগ করবেন না তো?
আমায় দেখলে কি তোমার রাগী মনে হয়? না, তা না, মানে অত মানে না করে বলো কি বলবা। এবার আরাহা চোখ বন্ধ করে কোনো ভনিতা ছাড়াই একেবারে বলে ফেলল। আমি আপনাকে ভালোবাসি আভান। আভান শুনে হতবম্বের ন্যায় তাকিয়ে আছে আরাহার দিকে। যখন বোধগম্য হলো আরাহা কি বলছে, তখন কাঁদতে শুরু করলো আভান। কাঁদতে কাঁদতে বেচারার কাহিল অবস্থা। এটা দেখে দ্রুত আরাহার ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল আভানের কাছে। পানিটা খেয়েই শান্ত হয়ে আভান বলল, তোমার মাথা ঠিক আছে তো আরহা? শরীর টরীর খারাপ নাকি রাতে ঘুম হয়নি তোমার? আমি ঠিক আছি, তুমি যা বলছো ভেবে বলছো তো? একদম যা বলেছি ভেবেই বলেছি আমি। তুমি কিন্তু আমার ব্যাপারে কিছুই জানো না আরহা। শুধু নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না আমার সাথে নিজের জীবনটাকে জড়িয়ে। কেন? আপনি ভূত না আত্মা যে আমার জীবন ধ্বংস হয়ে যাবে? আমি সেইটা বলিনি আরহা। তুমি কোনো দিনও আমার সাথে ভালো থাকবা না। যার জীবনের কোনো ভবিষ্যৎই নেই তার জীবনের সাথে কেন তোমার জীবন জড়াবে? আপনি এভাবে কেন বলছেন? আমি কি দেখতে এতটাই খারাপ যে আপনি আমায় ইনডাইরেক্টলি রিজেক্ট করছেন? তুমি কেন বুঝতে চাইছো না আরহা? আমি চাই না তোমার জীবনটা অন্ধকারে তলিয়ে যাক। আমি ঠিক এই কারণে তোমার সাথে কথা বলতাম না, কিন্তু পরিস্থিতি সব ওলটপালট করে দিল। তার মানে আপনি আমায় পছন্দ করেন না? আপনি আমার সাথে পরিস্থিতির চাপে পড়ে কথা বলেছেন। বলার সময় আরাহার চোখ দিয়ে টপ টপ করে নোনাজল গড়িয়ে পড়ল। এটা দেখে আভানের খারাপ লাগলো। সে চাইলেও যে মনের কথাটা বলতে পারছে না আরাহাকে। তারপরও আভানের দিকে তাকিয়ে তার মনের মাঝে চেপে রাখতে না পেরে চোখ বন্ধ করে অবশেষে বলেই দিল আভান, আরহা, আমি তোমায় অনেক আগে থেকেই পছন্দ করতাম। ভালো লাগতো তোমায় আমার। সত্যি আপনিও আমায় ভালোবাসেন? ভালোবাসা কি জিনিস আমি জানি না, কারণ তা আমার জীবনে কখনোই আসেনি। পাওয়ার আগেই তো সব শেষ। এভাবে বলবেন না আভান। অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবুন। কিন্তু এটা তো মানতেই হবে আপনার আমায় ভালো লাগে। ভালোবাসতেও সময় লাগবে না। ভালোবাসাতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আজ থেকে কোনো ছেলের দিকে ফিরেও তাকাবে না, কথা বলবে না কারোর সাথে। আমি ছোটবেলা থেকে একা একা মানুষ হয়েছি তো, তাই আমি একটু হিংসুটে টাইপস আর কি। আমি চাই না আমার ভালোবাসার ভাগ কাউকে দিতে। তোমায় যদি আমি কারোর সাথে দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। প্রথম কথাগুলো ফান করে বললেও শেষ কথাগুলো বেশ কড়া গলায় বলল আভান। এ বাবা, আপনি তো দেখি ভীষণ কড়া আর রাগী। আমি পালাই এখান থেকে। আগেই বলেছিলাম আমি, এখনো সময় আছে, ভেবে দেখো। আরে না না না, আমি তো এমনি মজা করেছিলাম। আমি আপনার শর্তে রাজি। আর কি কোনো শর্ত আছে? আপাতত এখন আর নেই, প্রয়োজনে নতুন শর্ত যুক্ত হতে পারে। বাবা, কি কড়া মানুষের প্রেমে পড়লাম রে। আপনি এত কড়া দেখলে বোঝা যায় না। দেখো এবার কেমন লাগে। নিজে থেকে সেধে এসেছো আমার কাছে, আমি কিন্তু আসিনি। আচ্ছা, আসিরে দেরি হয়ে যাচ্ছে, বাই। প্রতি উত্তরে আভান শুধু হাসলো আর কিচ্ছু বলল না। এভাবেই চলতে থাকলো। সব কিছুই ঠিকঠাক চলছিল ওদের মধ্যে। প্রতিদিন আভানের সাথে আড্ডা দিত আরাহা। সত্যি আভান অনেক ভালো আরাহার দৃষ্টিতে। আর আভানের দেওয়া শর্ত মতোই চলতে থাকলো আরাহা। এভাবে দেখতে দেখতে কেটে গেল একটি মাস। এই একটি মাস খুব ভালোভাবেই কেটেছে আরাহা এবং আভানের দুজনেরই। একটি মাস যে কীভাবে কেটে গেল তা ওরা নিজেরাই জানে না, যে যেন এক সপ্তাহের ন্যায়। আজ আরাহা খুব সুন্দর করে সেজেছে, দেখতে খুব মিষ্টি লাগছে আরাহাকে। সে আজ সেজেছে তার মনের মানুষের জন্য। যাক, অবশেষে আরাহা 1 মাস আগের প্ল্যান আজ সাকসেসফুল হতে যাচ্ছে। সেদিন আরাহা আরিশাকে এটাই বলেছিল। যাওয়ার আগে আরিশাকে ফোন দিল আরাহা। তবে এবার আগের মতো ঠাট্টা করলো না আরিশা, আনন্দের সুরে বলল, বেস্ট অফ লাক দোস্ত। আচ্ছা, আসিরে দেরি হয়ে যাচ্ছে, বাই। আচ্ছা বাই। এই ফোনটা কেটে দিল আরাহা। যাওয়ার আগে আয়নায় নিজেকে একবার পরখ করে নিল। নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে গেল সে। হাতে আরাহার মায়ের দেওয়া একটা সুন্দর ব্রেসলেট পরে নিল। একজোড়া তাজা লাল গোলাপ ফুল হাতে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল আরাহা। কলেজে গিয়েই আরাহা খুঁজতে লাগলো আভানকে। আরাহা আভানকে আজ তাড়াতাড়ি কলেজে আসতে বলেছিল ফোনে। আভান জানতে চাইলে আরাহা বলেছিল একটা সারপ্রাইজ দিবে। সারপ্রাইজের কথা শুনে আভান বেশ খুশি হয়েছিল।
এত কিছুর পরেও আভানের দেখা নেই। আরাহা তাই মনে মনে রাগ নিয়ে বলল, সব বদলে গেলেও এই আভান কোনোদিনও বদলাবে না। একটু তাড়াতাড়ি আসলে কি এমন হয়, সারা জীবনেই লেট করেই যাবে। মহাশয়কে জিজ্ঞেস করলেই বলবে গুরুত্বপূর্ণ কাজ ছিল, এছাড়া আর কি বলার আছে তার? ফালতু একটা কুমড়ো পটাশ ঢেঁড়স। মনে মনে এসব বলে একা একাই হাসছিল আরাহা। তখনই একটা ছেলে আরাহার মতোই বয়সী এসে আরাহাকে বলল, এক্সকিউজ মি, বলছিলাম কি আপনার সাথে একটু কথা ছিল। জি বলুন। আপনি কি ফার্স্ট ইয়ারে পড়েন? হ্যাঁ। ও, আমিও ফার্স্ট ইয়ারে পড়ি। আমি আজ নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি, তো বাবা ট্রান্সফার হয়ে এখানে এসেছে, তাই এখানের কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। ও, দেখে তো মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছেন। আপনার কথা বলা শেষ হলে এখন আসতে পারেন। না মানে বলছিলাম কি, আমাদের নাকি পরীক্ষার ডেট দিয়েছে সামনে মাসে, জানেন আপনি? কই না তো, আমি তো জানি না। আর কি পরীক্ষা, কখন কি কিছুই তো জানি না আমি। আমায় আমার এক বন্ধু বলেছিল পরীক্ষার কথা। এনিওয়ে, টেনশন নিতে হবে না। আর হাতের ব্রেসলেটটা দেখে ছেলেটি বলল, ওয়াও, আপনার হাতে ব্রেসলেটটা তো অনেক সুন্দর। আপনার হাতও কিন্তু কম সুন্দর না। প্রত্যুত্তরে আরাহা কোনো কিছু কথা বুঝলো না। সৌজন্যতার খাতিরে শুধু জোরপূর্বক একটা হাসি দিল। হঠাৎই ছেলেটা আরার হাত ধরে বসলো। এতে আরা চমকে উঠল, রাগী কণ্ঠে ধমক দিয়ে বলল, ছাড়ুন বলছি আমার হাত। এটা কোন ধরনের অসভ্যতা? না মানে আপনার হাতে ব্রেসলেটটা খুব সুন্দর, তাই দেখছিলাম আর কি। সেটা খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল আরাহার দিকে। এসবই দূর থেকে দেখছিল আভান। আরাহার জন্য একটা আংটি আর পায়েল আনতে গিয়ে দেরি হয়ে গিয়েছে আভারে। অনেক খুঁজে মনের মতো জিনিস পেল। আরা যখন বলছিল আভানকে সারপ্রাইজ দিবে, তখনই মনে মনে ঠিক করে রেখেছিল আরাকে সারপ্রাইজ দিবে সে। কিন্তু এসে তো অন্য কিছু দেখবে, এটা কল্পনার বাইরে ছিল আভানের। অন্য কেউ আরাহার হাত ধরায়, আরাহা তার শর্ত অমান্য করায়, আর সবচেয়ে বড় কথা ছেলেটা আরাহার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে গেল সে সব কিছুর ভাগ দিতে রাজি, কিন্তু ভালোবাসার ভাগ দিতে নয়। রাগে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গেল আরাহার কাছে। আজ আরাহাকে কঠিন শাস্তি পেতে হবে। সুদূর বিস্তৃত মাঠে দাঁড়িয়ে আছে আভার। পৃথিবীর বুকে নেমে এসছে আধার। আকাশে উঠেছে থালার মতো চাঁদ। আজ পূর্ণিমার রাত। আকাশে অজস্র তারার মেলা, সেই সাথে বয়ে চলেছে মিষ্টি হাওয়া। একটু পরপর পাশের গাছগুলোর পাতা নড়ছে। এত রাতে আভান আসতে চায়নি এখানে। আরাহা জোড়াজুড়িতেই এলো। আরাহা আভানের সাথে খোলা মাঠে এসে চন্দ্রবিলাস করবে। ব্যাপারটা আভানের কাছে একটু বিরক্তিকরই লাগলো, তবে তা প্রকাশ করলো না সে। এত রাতে ঘুম ভাঙিয়ে আভানকে নিয়ে এসেছে আরাহা চন্দ্রবিলাসের জন্য। ব্যাপারটা নিতান্তই খাপছাড়া বলে মনে হয় আভানের কাছে। খোলা মাঠ পেয়ে আর মিষ্টি একটা পরিবেশ পেয়ে চারিদিকে দৌড়াদৌড়ি করতে লাগলো আরাহা আনন্দে। আর এসবে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আভার। আরাহাও এমন পাগলামি দেখে মিটিমিটি হাসছে। এবার শান্ত কণ্ঠে আরাহার উদ্দেশ্যে বলল, পড়ে যাবে তো, আস্তে দৌড়াও আরাহা। আভানের কণ্ঠস্বর পেয়ে দৌড় থামিয়ে দাঁড়িয়ে পড়ল আরাহা, তবে কিছু বলল না, মুচকি হাসল শুধু। আরাহাকে থামতে দেখে আরাহার কাছে আভান গিয়ে বলল, হয়েছে চাঁদ দেখা, এবার বাসায় যাওয়া যাক। আর একটু থাকি না এখানে প্লিজ? অনেক রাত হয়েছে তো আরাহা, বাসায় চলো। আভানের কথা শুনে মুখ অন্যদিকে ফিরিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল আরাহা। আরাহার এমন অবস্থা দেখে বেশ হাসি পেল আভানের। হাসি থামিয়ে বলল, এত রাতে খোলা মাঠে থাকা ঠিক না আরাহা। তুমি তো বেলকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখতে পারতে। শুধু শুধু এখানে আসার কোনো মানেই হয় না। খোলা মাঠে চাঁদ দেখার আনন্দই আলাদা, ও আপনি বুঝবেন না। বলেই একটা ভেঙচি কাটলো আরাহা। আরাহার কথার প্রত্যুত্তরে আভান গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা দেখো, তুমি তোমার খোলা মাঠে চাঁদ দেখো, আমি গেলাম আমার বাসায়, আমার ভীষণ ঘুম পাচ্ছে। বলেই হাই তুলতে তুলতে নিজের বাসার দিকে অগ্রসর হলো আভার। পেছন থেকে আরাহা অনেকবার ডাকলো, কিন্তু ফিরেও তাকালো না আরাহার দিকে। এবার আরাহা অনেক জোরে চিৎকার করে ডাক দিল আভানকে, আভান! পা থেমে গেল আভানের। হঠাৎ আরাহার চিৎকার শুনে অজানা আশঙ্কায় পেছন ফিরে তাকালো সে। আরাহাকে কেউ একজন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কোথাও। আরাহা তাই চিৎকার করে আভানকে ডেকেই যাচ্ছে। আভান দৌড়ে গেল আরাহার কাছে যাওয়ার জন্য, কিন্তু ধরতে পারল না আরাহাকে।
আরাজে ধরা ছোঁয়ার বাইরে। সামনে দৌড়ে চলেছে আভান, কিন্তু পথ শেষই হচ্ছে না। পথ যেন আরও প্রশস্ত হচ্ছে, আর আরাহা দূরে সরে যাচ্ছে। হঠাৎই চোখের পলকে হওয়ায় মিলিয়ে গেল আরাহা। আরাকে দেখতে না পেয়ে আভান আরাহার নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কোনো সার শব্দ পাওয়া গেল না। চারিদিকে থমথমে পরিবেশ বিরাজমান, শুধু আভানের চিৎকার শোনা যাচ্ছে। এখনও ডেকেই চলেছে, কিন্তু ওর ছায়াও আর দেখা গেল না। আরহা, ধরপড়িয়ে উঠে বসলো আভান। চারপাশে তাকিয়ে দেখলো না, সব কিছুই ঠিকঠাক আছে। যেখানে সে বসেছিল সেখানেই আছে। তার মানে আভান এতক্ষণ স্বপ্ন দেখেছিল। এটা নিতান্তই একটা স্বপ্ন ছিল। তার মানে স্বপ্ন বললে ভুল হবে, দুঃস্বপ্ন। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো সে। তখন আরাহা আর আভানের অতীতের স্মৃতি ভাবতে ভাবতে চোখটা একটু লেগে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। মুখটা এখনও ধুকধুক করছে। আরাহাকে কেউ আভানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এটা স্বপ্ন হলেও আভানের কাছে তার স্বপ্ন নয়, বাস্তবই মনে হচ্ছে। সব সময় আরাহাকে হারানোর ভয়টা মনের মাঝে যে থেকেই যায়। তাই তো আজ সকালে ওই ছেলেটার সাথে কথা বলতে দেখে এতটা রেগে গিয়েছিল আভান। একটুর জন্য মনে হচ্ছিল আরাহা আর আভানের নেই। এটা ভাবতেই বুকটা মোচড় দিয়ে উঠল আভানের। তারপর অনেকটা আশঙ্কা নিয়ে ব্যালকনির দিকে উঁকি দিল আরাহার কেবিনে। না, আরাহা ঠিকঠাক আছে, আগের মতো ঘুমিয়ে আছে। চেয়ার থেকে উঠে বেলকনি থেকে বেরিয়ে অগ্রসর হলো আরাহার কেবিনের দিকে। আরাহাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দেখতে পেল হাতের অসংখ্য জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। ফর্সা গালটা এখন লাল হয়ে আছে। হাতের 5 আঙ্গুলের দাগ এমনভাবে বসে গেছে যে বলার বাইরে। এসব কিছুর জন্য আভান দায়ী, শুধুই আভান। এইসব ভাবতে গিয়ে আর আরাহার এমন অবস্থা দেখে তার নেত্রপল্লবে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। রাগ হলে যে তার মাথা ঠিক থাকে না, কেন যে পারে না নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না তা সে নিজেও জানে না। রাগ হলে যে রাগের মাথায় কি করতে কি করে বসে, পরে যে মনে পড়লো তা অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকে না তার। ওই ছোটোবেলা তো সে এমন ছিল না, বেশ শান্ত একটা বাচ্চা ছিল সে। সবাই তাকে কত ভালোবাসত। কিন্তু বাবা মা মারা যাবার পর সময়ের সাথে সাথে তার জীবন অনেকটাই পাল্টে গেল। ধীরে ধীরে সে প্রচণ্ড বদমেজাজি, বদরাগী আর জেদিতে পরিণত হলো একা একা থাকার কারণে। তখন সময়টা তাকে একাকিত্ব গ্রাস করে ফেলেছিল। এই কষ্টের কথা কাকে বোঝাবে সে, যখন কাউকে নিজের মনে কথাটা একটু হলেও কিঞ্চিত পরিমাণ বলেছিল তার ভালোবাসার মানুষটিকে। আভানের পাথর হৃদয়ে যখন সেই মানুষটির ভালোবাসার ফুল ফুটিয়েছিল, সে মানুষটি আর কেউ নয়, সে আরাহা। আর তখনই একটা তুফান এসে তাদের জীবনের সমস্ত কিছু ওলট পালট করে দিল। আরহার ভুল থাকলেও এখানে আভানের দোষটাই বেশি। তার উচিত হয়নি ভালোবাসার মানুষটিকে এমনভাবে মারার। এইসব ভাবছিল আভার, আর তার নিজের প্রতি ঘেন্নাটা বেড়েই চলছিল। আরহার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল আভার। আর ক্ষতস্থানে মলম লাগিয়ে দিল পরম যত্নে। ক্ষতস্থানে মলম লাগাতে গিয়ে ঘুমের মধ্যে বারে বারে কেঁপে উঠছিল আরাহা। এতে আভানের বুকটা মোচড় দিয়ে উঠল। বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেল তার। মলমটা আরাহার হাতে লাগানো শেষ হলেই উঠে চলে গেল সে। কিছুটা দূরে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, আই এম সো সরি, আই প্রমিস ইউ মাই ডিয়ার আরু পাখি, আমি আর কোনো দিনও তোমার সাথে এমন করব না। অনেক কষ্ট দিয়েছি তাই না তোমায় আরহা? সরি, আই এম সো সরি। আমি তো ইচ্ছে করিনি এমন। রাগ হলে যে আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। হাজার চেষ্টা করলেও নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না আমি। সব সময় তোমাকে হারানোর একটা ভয় থেকেই যায় আমার মাঝে, তাই তো আমি এত রিয়্যাক্ট করি। সমস্যা নেই, আমি আর এমন ভুল কোনো দিনও করব না তোমার সাথে। আই প্রমিস ইউ আরহা। কথাটা আভান কান্না ভেজা কণ্ঠে মনে মনে বলল। চলে যাচ্ছিল এমন আভানের ফোনটা বেজে ওঠায় দাঁড়িয়ে পড়ল সে। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতে চিন্তায় পড়ে গেল আভান। সে কি করবে ভেবে পাচ্ছে না। ফোনটা কি ধরবে নাকি ধরবে না, আদৌ কি ঠিক হবে ফোনটা রিসিভ করা এই মুহূর্তে? সকাল 9:30। আস্তে আস্তে পিটপিট করে চোখ মেলে তাকালো আরাহা। গায়ে এখনও অনেক ব্যথা, হাতে ছোপ ছোপ রক্ত জমান, গলাটা এখনও লাল হয়ে আছে, গালটা এখনও লাল হয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। উঠে বসার শক্তিটুকুও নেই তার। তবুও উঠে বসার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু ব্যথা থাকার কারণে চেষ্টা করেও পারল না।
তখনই কেবিনে প্রবেশ করলো আভান। আর জ্ঞান ফিরতে দেখে আর উঠে বসার চেষ্টা করতে দেখে দ্রুত কাছে চলে গেল আভান। বিচলিত কণ্ঠে আরাহার উদ্দেশ্যে আভান বলল, আরহা, তুমি ঠিক আছো তো? এখন কেমন লাগছে তোমার? আভানের কথা শুনেই যখনই আরাহা উত্তর দিতে যাবে তখনই মনে পড়ে গেল কালকে আরাহার কোনো দোষ না থাকা সত্ত্বেও বিনা দোষে তার সাথে আভানের রুড বিহেভ। তার চেয়েও বড় কথা যে আভান আরাহার হাত পর্যন্ত ছুঁয়ে দেখেনি, সে তার গায়ে কালকে হাত তুলল, মারতেও দুবার বাঁধল না আভারের। কালকের ঘটনা মনে পড়তেই রাগে আর ঘৃণায় মুখ ফিরিয়ে নিল সে। প্রচণ্ড রাগ আর ঘৃণা হচ্ছে তার আভানের প্রতি। একরাশ ঘৃণা আর রাগ নিয়ে তাকালো আরাহা আভানের দিকে। আরাহাকে কোনো কথা বলতে না দেখে আভান বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।